দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরুদ্দৌলা। আমাদের আজকের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, আছেন জনাব ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন জনাব ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। ফয়েজ আহমেদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় কতদিনে কয়েকদিন, এবং এই আলোচনার বিষয় আমরা এই জন্য নির্ধারণ করেছি যে গতকাল হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব ছড়িয়ে গেল যে কয়েকদিনের ভিতরেই নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা হতে পারে প্রধান উপদেষ্টার তরফ থেকে, এই ধরনের একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। পরে আমি দেখলাম যে গতকাল 14টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং বের হয়ে জাতীয় পার্টির কাজী জাফরপন্থী চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন যে প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী কয়েকদিনের মধ্যে, তিনি বলেছেন 4-5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা এবং তারিখ ঘোষণা করবেন। তিনি এও বলেছেন যে দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধান নির্বাচন, এটা সরকার বুঝতে পেরেছে। এই বৈঠক নিয়ে প্রেস উইংয়ের যে সংবাদ বিজ্ঞপ্তি সেটি আমি দেখেছি, সেখানে কোথাও আমি এটির উল্লেখ দেখলাম না যে আগামী কয়েকদিনের ভেতর এ ধরনের একটি ডেট আসবে। কিন্তু আজ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন যে এরকম কোনো কথা প্রধান উপদেষ্টা খুব সম্ভবত বলেননি, এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যে সব দলের সাথে কথা না বলে যদি তারিখ দেওয়া হয় সেটি গ্রহণযোগ্য হবে না। এখন আমরা কি বুঝবো, কয়েকদিনের ভিতর কি আসলেই নির্বাচনের তারিখ দেওয়া হবে? যদি তিনি এই ধরনের একটি কথা বলে থাকেন সেটি কেন আপনাদের প্রেস ব্রিফিংয়ে আসলো না? এবং যদি না বলে থাকেন তাহলে মোস্তফা জামাল হায়দার এমন একজন সিনিয়র রাজনীতিবিদ, তিনি এ ধরনের একটি কথা এরকম দায়িত্ব জ্ঞানহীনভাবে কি তিনি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রিন্স ভাই এবং মোশাররফ ভাইকে শুভেচ্ছা, যারা দেখছেন তাদের শুভেচ্ছা। দেখুন, বিষয় আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে আমি যদি বলি তিনটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে মোস্তফা জামান হায়দার উনি খুবই প্রাজ্ঞ পলিটিশিয়ান, উনার একটা বক্তব্যে উনি বলেছেন, তার প্রেক্ষিতে আলোচনা একরকম। আরেকটা হচ্ছে আমাদের প্রেস উইং থেকে যে স্টেটমেন্ট এসেছে সেটা থেকে আপনি বলছেন সেখানে সুনির্দিষ্ট কোনো ডেট দেওয়া হবে এরকম কথা নেই। আরেকটি বলছেন আপনি পলিটিশিয়ানরা তাদের ময়দানের যে বয়ান সেটা নিয়ে। প্রথম কথা, আমি আপনার কনফিউশনটা দূর করি। দেখুন, যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমি ছিলাম। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলির যে আলোচনাগুলি হয়, এর প্রত্যেকটি আলোচনা প্রিন্স ভাই নিজে একাধিক আলোচনায় উপস্থিত ছিলেন। ইভেন এই রাউন্ডের আলোচনা প্রিন্স ভাই উপস্থিত ছিলেন। তো এই আলোচনাগুলিতে দুটো অংশ থাকে, একটি খুবই ফর্মাল, একটি ইনফর্মাল। তো আমরা যেই ফর্মাল আলোচনাটুকু হয়েছে সেই ফর্মাল আলোচনার ভিত্তিতে যেই আলোচনাটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, সত্যিকার অর্থে বলতেই সেটি হচ্ছে নির্বাচন। এবং এই নির্বাচনকে ঘিরে নানানমুখী ষড়যন্ত্র, নানানমুখী অপতৎপরতা, নির্বাচন বানচাল করার জন্য কারা সক্রিয় হয়ে উঠতে পারে কোন সময়, এই বিষয়গুলি নিয়ে বিজ্ঞ পলিটিশিয়ানদের সঙ্গে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার। সো ওই জায়গাগুলি থেকে পলিটিক্যাল পার্টিগুলিকে কী ধরনের দায়িত্ব পালন করতে হবে, কতটুকু গুরুত্ব তারা রাখবেন, সেই বিষয়গুলি নিয়ে খুব বিশদ আলোচনা হয়েছে। সেই জায়গায় এরকম সুনির্দিষ্ট কোনো ডেট বা দিনক্ষণের বিষয়ে আলোচনা আমাদের কানে আসেনি, আমরা শুনিনি। এই কারণে আমাদের স্টেটমেন্টে আপনি দেখবেন সেটি নেই। তবে ওই যে ইনফর্মাল আলোচনার কথা আমি বলছি, সেই আলোচনা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে এই সিনিয়র পলিটিশিয়ানরা একান্তে অনেক আলাপ করেছেন, মানে এটা চা খেতে খেতে আলাপ যেরকম হয়, সে সমস্ত আলোচনার কোনো জায়গায় উনি বলেছেন কিনা এটা আমাদের জানা নেই। এখন বিষয় হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের কথা যদি আমরা বলি, অর্থাৎ দিন, সেটা হচ্ছে এই ভাইয়েরা আরও জানেন, ওনারা ইলেকশন করে অভিজ্ঞ মানুষ, সেটা হচ্ছে শিডিউল, নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়। এইটা কাজটা নির্বাচন কমিশনের। আমার ধারণা প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না, বা এটা উনি করার কথাও নয়। যদিও এখন এক ভিন্ন বাস্তবতা, অন্য কোনো কিছু ঘটে কিনা আমি জানি না, এটা আমার ধারণার কথা বললাম। হয়তো প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো সময়কাল এসব বেঁধে দিবেন, নির্বাচন কমিশনকে আহ্বান করবেন এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য, এরকম কিছু হতে পারে। সেটা ঠিক কয়দিনের মধ্যে হবে, এখনই হচ্ছে কিনা, এই বিষয়গুলি আমাদের জানা নেই। তবে আমাদের একটা বিষয় পরিষ্কার, এবং রাজনৈতিক দলগুলি, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রত্যেকেই এই বিষয়ে কনভিন্স যে সরকারের যাবতীয় কর্মকাণ্ড এখন যেটাকে ঘিরে হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন। পুরো কার্যক্রম এবং দেশের গতিপথ, আমি যদি বলি অন্তত রাজনৈতিক গতিপথ, সেটা নির্বাচন ঘিরে। সেই আলোচনার মধ্যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কারো কারো
জুলাই ঘোষণাপত্র, কারো কারো জুলাই সনদ, এই বিষয়গুলি নিয়ে নানান কথাবার্তা আছে এবং সব পলিটিক্যাল পার্টির সঙ্গে বসার বিষয়ে কথাবার্তা কেউ কেউ বলেছেন। এগুলি কোনোটাই রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বা অবস্থানের জায়গা থেকে আমি কোনোটাকেই অপ্রয়োজনীয় মনে করি না, সবকটাই তাদের দিক থেকে প্রয়োজনীয়। আপনারা কি মাননীয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলেন বা আপনাদের সাথে কি কোনো কথা হয়েছে যে তিনি এ ধরনের কোনো কথা ফর্মালি বা ইনফর্মালি এই বৈঠকের সময় বলেছেন কিনা, যে আর কয়েকদিনের ভেতর নির্বাচনের একটি তারিখ আসতে পারে, সেটি তার দিক থেকেই হোক বা নির্বাচন কমিশনের কাছ থেকেই হোক? জার্নালিস্টিক অ্যাপ্রোচ থেকে এটা খুবই ভালো প্রশ্ন। আমরা সাধারণত যখন একটি প্রেস স্টেটমেন্ট দেই, সেক্ষেত্রে যেই প্রেস স্টেটমেন্টে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য থাকে, আমরা এর সবগুলি প্রধান উপদেষ্টাকে দেখিয়ে দেই। এই স্টেটমেন্টটি আমরা প্রধান উপদেষ্টাকে দেখিয়েছি, উনি দেখেছেন এবং দেখেই এটা আমাদেরকে দিতে বলেছেন। এর বাহিরে ওনাকে আর বাড়তি করে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা আমরা বোধ করিনি। আচ্ছা, এই প্রশ্নটা আসলে এই জন্য করলাম কারণ মাইলস্টোন ট্র্যাজেডির পর প্রধান উপদেষ্টার পেজ থেকে আপনি নিশ্চয়ই জানেন যে সহায়তা চাওয়া হলো, তারপর সেটি আবার সরিয়েও নেওয়া হলো। আর আমি আপনাকে এটি জিজ্ঞেস করে বিব্রত করতে চাই না যে এটি আসলে কেন দেয়া হলো বা কেন এটি সরিয়ে নেওয়া হলো। নেত্রকোনায় যে এনসিপির পদযাত্রার জন্য পুলিশের থাকার জায়গা করে দিতে পুলিশ লাইন স্কুল 2 দিন বন্ধ রাখার একটি নোটিশ ফেসবুকে আসলো, আমরা দেখতে পেলাম। তারপর পরদিন আবার সেটি নিয়ে যখন অনেক সমালোচনা হলো, কর্তৃপক্ষ বললেন যে সেটি নাকি ফেক ছিল। আজকে একজনের ফেসবুক স্ট্যাটাসে দেখলাম যে চাঁদা চাওয়া যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আমরা সামনে কথা বলবো সেটি নিয়ে, তিনি সংস্কার কমিশনের ছাত্রদের প্রতিনিধি ছিলেন। পরে আমরা আবার জানতে পারলাম যে সেটিও ভুল ছিল এবং তিনি এখন আসলে এত বক্তব্য আসে এবং তারপরে সেটি বলা হয় যে এটি আসলে ভিত্তিহীন বা এটি ভুয়া বা এটি ভুল ছিল। কোনটি যে বিশ্বাস করব, কোনটি যে করব দেখুন, না, আমি আমরা এনসিপির কর্মকাণ্ড বা এনসিপির সমাবেশ ঘিরে সেখানকার স্থানীয় প্রশাসন কি করেছে না করেছে সেটা আমি ফ্যাক্ট চেক করিনি। কোনটি ভুয়া কোনটি সত্য আমি বলতে পারবো না। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে যে সাহায্য চেয়ে একটি স্টেটমেন্ট দেওয়া এবং সেটা সরিয়ে নেওয়া, এটা খুবই সত্য। দুটো ঘটনাই ঘটেছে। এখানে একটা কথা আমি আপনাকে বলি, আমরা এমন এক ব্যুরোক্রেসির মধ্যে কাজ করি, ব্যুরোক্রেসির আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। 5 আগস্টের পরপরই বা বেশ কয়েক মাস পর আমরা দেখলাম যে একটি মন্ত্রণালয় একটা চিঠি ইস্যু করবে, সে পুরনো ড্রাফট তার উপরেই শুধু ডেট পাল্টে দিয়ে বসে আছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এমন এমন ঘটনা দেশে ঘটেছে যার চিঠির ল্যাঙ্গুয়েজে অনেক কিছু পাল্টে যাওয়ার কথা। তো আমাদের দেশে এক ধরনের পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে কোনো দুর্যোগে দুর্বিপাকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বলে একটা তহবিল, যেটি এখন মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হিসেবে পরিচিত, এখান থেকে সাহায্য সহযোগিতা চাওয়া হয়। কিন্তু একটা এরকম অ্যাক্সিডেন্ট যেটাকে ট্যাকেল করার জন্য, এই অ্যাক্সিডেন্টের ভয়াবহতা অনেক, কিন্তু এটা যদি ফিনান্সিয়াল কষ্টের দিকে আমি যাই, তাহলে এটা এমন কোনো বাস্তবতা না যে সারা দেশের কাছে টাকা চাইতে হবে। সুতরাং এখানে ব্যুরোক্রেসির একটা ওই যে রুটিন ওয়ার্ক, আমি আপনাকে যেটা বললাম, রুটিন ওয়ার্ক করতে গিয়ে একটা ভুল করেছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসার পর। কাদের তরফ থেকে ভুলটা? সরকারের। আমি অ্যাড্রেস করছি, আমি অ্যাডমিট করছি, আচ্ছা, এটা ভুল হয়েছে। মানে এটা কি প্রেস উইং এর তরফ থেকে হয়েছে? না, প্রেস উইং তো সব করে না, প্রেস উইং সরকার চালায় না। প্রেস উইং শুধুমাত্র, আপনি এটা খুব ভালো বোঝার কথা, প্রেস উইং হচ্ছে যেটা নির্দেশিত হয় সেটা ডেলিভারি করে। প্রেস উইং কিন্তু নিজে কিছু পয়দা করার উপায় নেই, এটা প্রেস উইং এর কাজ নয়। সুতরাং আমাদের ব্যুরোক্রেসিতে এরকম একটি ইনস্ট্রাকশন তারা দিয়েছে, ফেসবুকে যারা পোস্ট করতে বলা হয় তাদেরকে ফেসবুকে পোস্ট করেছে। মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিতে এটা আসার পরপরই উনি বলেছেন যে এটা প্রয়োজন নেই, এটা দরকার নেই, এটা সরিয়ে নেওয়া হচ্ছে। জাস্ট আমি আপনাকে ব্যাখ্যাটা দিলাম। আপনি তাহলে দায়িত্ব নিয়ে বলছেন যে প্রধান উপদেষ্টা ফর্মালি বা ইনফর্মালি এই ধরনের কোনো তথ্য সেদিন দেননি, যে যাতে করে তাদের ধারণা হতে পারে যে আগামী কয়েকদিনের ভিতর নির্বাচনের তারিখ আসতে পারে। আমি দায়িত্ব নিয়ে যে কথাটি বলেছি আপনার সঙ্গে একটা বিষয় যোগ করেছেন, সেটা হচ্ছে ফর্মালি এবং ইনফর্মালি। জি, আমি কিন্তু ফর্মাল অংশটুকুর কথা বলেছি। আচ্ছা, ইনফর্মালি কি আলোচনা হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা ইনফর্মালি প্রিন্স ভাইয়ের সঙ্গে কি আলোচনা করবে, এটা আমি প্রিন্স ভাইকেও জিজ্ঞেস করবো না, প্রধান উপদেষ্টাকেও জিজ্ঞেস করবো না, এটা আমার জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমরা যতটুকু শুনেছি, আমরা তার ভিত্তিতে আমরা একটা প্রেস স্টেটমেন্ট তৈরি করেছি, সেটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দেখিয়েছি, উনি দেখেছেন, বলেছেন যে হ্যাঁ এটা যেতে পারে। আচ্ছা, এর বাইরে অনেক আলোচনা হয় পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বা পলিটিশিয়ানদের সঙ্গে, মাননীয় প্রধান উপদেষ্টার ইনফর্মাল আলোচনা প্রচুর হয়, এটা আমরা জিজ্ঞেস করতে পারি না। আচ্ছা, জনাব রুহিন হোসেন প্রিন্স, আমি এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই যে যেটি আমরা দেখছি যে প্রেস ব্রিফিংয়ে এই ধরনের কোনো কথা দেখতে পাচ্ছি না আমরা, যে আগামী কয়েকদিনের ভিতর নির্বাচনের একটি তারিখ আসতে পারে, কিন্তু যেটি বলেছেন মোস্তফা জামাল হায়দার, যে তিনি বলেছেন এবং তার সঙ্গে আরও 3-4 জন রাজনীতিবিদ সেখানে ছিলেন, তারাও বলেছেন
এবং আমি দেখছিলাম আজকে বিভিন্ন পত্রপত্রিকা তারা বিভিন্ন সূত্রের মাধ্যমে কেউ বলেছে সরকারের সূত্র দিয়ে, কেউ বলেছে বিভিন্ন রাজনীতিবিদদের সূত্র দিয়ে, তারাও এই খবরটি কনফার্ম করেছেন। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে আসলে প্রেস উইং এ বিষয়ে কিছু জানে না। আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমরা তো কদিন আগেই ওনার সাথে দেখা করলাম, সম্ভবত 4 দিন আগে। হ্যাঁ, মোস্তফা জামাল হায়দার ভাই যেদিন গেলেন তার একদিন আগে, তার আগের দিন। তা আমিও যখন টেলিভিশনে এটা দেখলাম, আমার অঙ্ক মেলেনি। কেন? ব্যাখ্যা না দিয়ে বলি। কারণ ধরেন নির্বাচন নিয়ে তো কথা হচ্ছে, এমনকি ওই দিন আমরা যে টিম গিয়েছিলাম তার মধ্যে আমি শুধু না, অনেকে বলেছি যে দ্রুততম সময় নির্বাচনের তারিখ আপনি ঘোষণা করেন, এটা কিন্তু বলেছি। কিন্তু একটু ওনাকে কোট করি, আমি যদি ওনারা তো প্রেস রিলিজ তার মতো করে, আমরাও যখন আলোচনায় যাই চেষ্টা করি নিজের মতো একটা হিসাব করতে। আমি একটু স্মৃতি আওড়াচ্ছিলাম, তাতে যেমন আমি কেন ওই যে বললাম যে হিসাব মেলেনি, আমি সেটা একটু বলি। উনি অনেক কথা বলেছেন, আমি ওইদিকে না যেয়ে নির্বাচন নিয়ে বলি। উনি উৎকণ্ঠা দিয়ে শুরু করেছেন এবং নির্বাচন নিয়ে নিজেই প্রথম পার্টে আলোচনার শুরুতে আমাদের কাছে যেটা বললেন যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, পুলিশ সেনাবাহিনীর সাথে আলোচনা করেছি এবং আপনাদের কাছে এই জন্য তো ফিরে এসেছি আলাপ আলোচনার জন্য শুরু করলেন। পরে কিন্তু আমরা সবাই, এবং আমি এটা বলতে দ্বিধা নেই, আমি পরে এসে তো অনিয়ারেই টেলিভিশনে সবাই বলেছে, বলা যায় সবাই অভিন্ন ভাষায়, যেমন আমি তো বলার সময় বলেছি আপনি তো মন খুলে সমালোচনা করার কথা বলেছেন, তো মন খুলে সমালোচনা না, অল্প সময় আছে মন খুলে আলোচনা করব। এবং খুবই আমার বিবেচনায় তীর্যক আলোচনাও করেছে উনি ছিলেন, এটা দেখবেন যেটা আমরা বলেছি। উনি শেষে পরে যে কথা বলেছেন, আমি নির্বাচন পার্টটা বলি, উনি পরে এসে অনেক কথার মধ্যে বলেছেন আমাদের উৎকণ্ঠা যেন বড় না হয়। উৎকণ্ঠার কথা উনি শুরু করেছিলেন, আমরাও বলেছি। নির্বাচন নিয়ে উনি যে কথাটা বলেছিলেন আমাদের সামনে, যে নির্বাচন পরিষ্কার হতে হবে। কাদের উৎকণ্ঠা যেন বড় না হয়? আমাদের সবার উৎকণ্ঠা। সবার আচ্ছা, উৎকণ্ঠা, কি বিষয়ক উৎকণ্ঠা? সব মিলিয়ে। কারণ ওই সময় ছিল, যেমন আমরা বলেছিলাম যে সরকার কিভাবে পরিচালিত হচ্ছে আমরা বুঝতে পারছি না। আপনি এত বড় ঘটনা ঘটে গেল, মাইলস্টোন, কেন নিয়মিত এটা হলো না? গোপালগঞ্জের তার আগে এখানে ঠিকই যেমন ওইটা কি বলে মঞ্চ পোড়ানো, পুলিশের গাড়ি পোড়ানো ঠিক না, কিন্তু এত বড় ঘটনা তাহলে কেন আপনারা খেয়াল করতে পারলেন না? এবং আমি এটাও বললাম, একেবারে তীর্যক মন্তব্য বলে দিই, বললাম যে আপনার দুজন উপদেষ্টা গেলেন, এবং এটা বলতে আমার দ্বিধা নেই, একজন উপদেষ্টা তো ছিলেন ওইখানে, তার সামনে আমরা বলেছি দুজন উপদেষ্টা গেলেন, অনেক কাজ করলেন, কিন্তু যারা নিহত আহতদের বাড়িতে গেলেন না, তাহলে মানুষের পারসেপশন দাঁড়ায় কি? এমনকি যে দল কথাবার্তা হচ্ছে, এই দলকে মনে হয় তো আপনার সমর্থিত দল, এই কথাও বলেছি এখানে, এটা কোনো সমস্যা না। উনি সব মিলে আমি বললাম শুধু আপনি উৎকণ্ঠা না, জনগণই তো উৎকণ্ঠিত। উনি এটাকে বললেন, আমি নির্বাচন পার্টি বসে এটা অন্য আলোচনায় না যাই, উনি বললেন উৎকণ্ঠা যেন বড় না হয়, এবং নির্বাচনের ব্যাপারে উনি আমাদের সামনে যেটা বলেছিলেন যে নির্বাচন পরিষ্কার হতে হবে, সবাই মিলে নির্বাচন করতে পারলে মানুষ আশ্বস্ত হবে। এইটা বলে শেষে এটাও বললেন যে হ্যাঁ, নির্বাচন তো পুলিশ করবে না, তার আগে পুলিশ এইগুলো বললেন যে নির্বাচন তো করবে মানুষ, আপনারাই তো রাজনৈতিক দলগুলো তাদের সাথেই থাকেন, সুতরাং এই জন্য তো আপনাদের সাথে আলাপ আলোচনা করছি। আমি পজিটিভ ধরলাম, এবং আমাদের মধ্যে কয়েকজন তারা বললেন যে স্যার, বা ওনাকে এটা বলে সম্বোধন করে বললেন যে আমরা চাই আপনি 5ই আগস্টের মধ্যে এবং বা 5 তারিখেই, এটাও কেউ 5 তারিখে আশা করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি কারেক্টলি বলেছেন, ওনার ঘোষণা করা উচিত না এবং আইনেও না। উনি হয়তো আমি এখানে বলেছি যে আপনি নির্বাচন কমিশনকে বলবেন যে অমুক সময়ের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করবো, অমুক মাস নির্বাচন কমিশন করবে, এইটুকুই বললাম। তা আমি কেন কথাটা বললাম যে আমার হিসাবটা মেলে না এই কারণে, কারণ আমাদের সাথে একদিন আগে যখন কথা হলো এবং এত আলোচনার পর উনি তো সুনির্দিষ্ট করে বলেননি, বলারও কথা না, একটা রাজনীতির অঙ্ক আছে না, সেই অঙ্কে কিন্তু এটা বলার কথা না। সুতরাং আমার ধারণা ব্যক্তিগত, না বলে থাকলে 3-4 জন রাজনীতিবিদ আমি আসছি সেটা আমি বলছিলাম। আমার ধারণা এটা একান্ত ব্যক্তিগত ধারণা, আমি ফজলের সাথেও কথা হয় নাই, আমার ব্যক্তিগত ধারণা। আমি জানি না যে হয়তো চা খাওয়ার সময় আমি পরে প্রথম শুনে এটা আমার প্রতিক্রিয়া বলে, তাহলে ভাবলাম যে যেহেতু ওইখানে অনেকে বলেছিল 5 তারিখে, তা 5 তারিখের দিকে এটা আমার নিজের চিন্তা হচ্ছে, তাহলে কোনো যদি একটা জাতীয় সনদের কথা হচ্ছে, ওই সনদ যদি হয়, উনি যদি ওই দিনই, সেটা সম্ভাব্য 5 তারিখে যেহেতু গণঅভ্যুত্থান দিবস, ওই দিনই যদি উনি আশ্বস্ত হন, তখন হয়তো বা নির্বাচন কমিশনকে বলতে পারেন যে তোমরা সম্ভাব্য মুখ সময় করো। এইরকম একটা বিষয় উনি আলাপ আলোচনার মধ্য দিয়ে, উপলব্ধির মধ্য দিয়ে যদি উনি করতে পারেন। কিন্তু সুনির্দিষ্ট আমার হিসাব কখনোই মেলে না 4-5 দিনের মধ্যে, আমি তো অঙ্ক বলে দিলাম। কারণ হিসাবটা তো এই কারণে, এখন জানি না হয়তো ধরে নেন আলাপ আলোচনা ফর্মালি, উনি যেটা বললেন ইনফর্মালি যখন আলোচনা হয় এক একজন এক একটা বুঝ করে। আমি তো আমার কথা বললাম, ওই যে উৎকণ্ঠা দূর, আপনি কোশ্চেন উৎকণ্ঠা মানে কি, ওই যে বললাম পরিষ্কার নির্বাচন মানে কি,
আমার বুঝ একরকম, উনি একরকম, হয়তো বা এই ধরনের কোনো পারসেপশন থেকে করেছে। কিন্তু আমি যেটাকে ধরতে চাই, আমার বুঝ হয়েছে যেটা, সেটাই বলে করি। আমি কে কি টাইম বললো, টাইম নিয়ে বেশি আলোচনার পক্ষে না, কিন্তু আমার ধারণা অধিকাংশ রাজনৈতিক দল বলেছে যে দ্রুত আমরা একটা সুনির্দিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে তারিখ চাই। এবং আমার ব্যক্তিগত ধারণা, উনিও, আমি ওই দিনকার আলোচনার মধ্য দিয়ে বলছি, উনিও উপলব্ধি করছেন যে কথাগুলো এখন বলছেন তাতে ওই উৎকণ্ঠাটা মিলাই বলি আর কি, দূর হচ্ছে না, তাতেও তিনি সেই কাজটা করতে চান বলে আমি মনে করি। জি, আপনি বৈঠকের পরে বলেছেন যে দেশে সংকট দেখা দিলেই কেবল রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়, পরে আর তাদের পরামর্শ মানা হয় না, এমন হলে ভবিষ্যতে আমরা আর এই ডাকে সাড়া দেব না। মোটামুটি কড়া বক্তব্য কেন দিয়েছেন সেটি একটু পরে আবার আপনার কাছে আসবো। আমরা একটু এবার এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে যেতে চাই। নেত্রকোলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাহিদ ইসলাম বলেছেন যে মৌলিক সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন না। পিআর পদ্ধতি কি ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল কিনা সেটি আমি ফয়েজ আহমেদ ভাইকে এর আগের যেদিন আমার সাথে উনি প্রোগ্রাম করেছেন সেদিন জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছেন যে না, সেটি ছিল না। আর একদিকে আমরা শুনছি যে নির্বাচনের তারিখ আসছে, অপরদিকে যখন এই ধরনের বক্তব্য আসে, এই পরিস্থিতিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক। তবে এইটুকু আমি বুঝি, বা বাংলাদেশের মানুষ বোঝে, যে এটা কি আলোচনা হয়েছে, ফরমাল নাই ফরমাল, এটা মুখ্য বিষয় না। কিন্তু যখন এই নিউজটা মিডিয়া আসলো অথবা মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো, তখন কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে। কারণ এটা বাস্তবতা কতটুকু সেইটা আলাদা। যেমন আমরাও দেখেছি যে মোসাম্মদ জামাল হায়দার বা ববি হাজ্জাদ তারা প্রেস কনফারেন্স করে বলছে যে 5-6 দিনের মধ্যে একটা নির্বাচন তারিখ ঘোষণা হবে, বলেছেন কয়েকদিন, এবং সেটি কেউ বলছেন 4-5 দিন, কেউ বলছেন 5-6 দিন। জি, সুতরাং এইটা মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে। তো এখন আমরা কি দেখি, যদি এইরকম কোনো নিউজ আসে, তার সাথে যদি সরকার কোনো দ্বিমত পোষণ করে, সেই ব্যাপারে তাদের একটা স্টেটমেন্ট দেওয়া। কিন্তু আমরা কিন্তু সেটা দেখিনি এখন পর্যন্ত। সরকারের একজন প্রেস উইং এর এখানে কর্মকর্তা আছেন, আমরা কিন্তু দেখিনি। সুতরাং এখনো আপনি সাধারণ মানুষের মধ্যে যদি আপনি মতামতটা একটু মূল্যায়ন করেন, তাহলে দেখবেন মানুষ হয়তো বিশ্বাস করেছে যে হয়তো এই তারিখের মধ্যে একটা নির্বাচন ঘোষণা আসতে পারে। কারণ রাজনৈতিক দলগুলির আকাঙ্ক্ষাটাও কিন্তু তাই। এখন আপনি যেটা বলছেন যে নাহিদ ইসলামরা যে কথাগুলি বলে, সব রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা হবে সেটি নয়। সব দলগুলি আপনাকে যদি আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস, গণতন্ত্রে বিশ্বাস করেন, সংখ্যাগরিষ্ঠের মতামতে যদি বিশ্বাস করেন, তাহলে আপনাকে তো মানতেই হবে যে তারা সবাই কি চায়। এখানে প্রিন্স ভাই বলেছে, উনি এই আলোচনার অন্যতম একজন অংশগ্রহণকারী, উনি বলেছে যে আপনি দেখেন যে অধিকাংশ রাজনৈতিক দলগুলি কি চাচ্ছে, যে দ্রুত একটি নির্বাচন। এখন তার সাথে দু একজন যদি দ্বিমত পোষণ করে, সেটা কি আপনি খুব একটা দাতব্যের মধ্যে নেবেন আপনি? আমার তো মনে হয় হওয়া উচিত না। এই যে দেখেন, এই যে নাহিদ ইসলামের এক এক সময় এক এক কথা তারা বলে, তাদের কোনো কথার ধারাবাহিকতা কি আছে? এই যে পিআর এর কথা আমরা বলি, পিআর নিয়ে কি আপনি, এই যে যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন হয়, অথবা এই যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই নাগরিক কমিটি তো মূল সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলন, কোথাও কি আপনি পিআর এর কোন কথা শুনেছেন? অর্থাৎ আমরা যেটা মনে করি যে এই রাজনৈতিক যে একটা চমৎকার ঐক্যমত্যের ভিত্তিতে আগামী দিনে আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি, এই ক্ষেত্রে কোন মহল বা কোন দল একটা প্রতিবন্ধকতা তৈরি করতে চায়। জুলাই দল যদি একটু সুনির্দিষ্ট করে না, জুলাই যে চার্টার যেটা আমরা শুনছি, এটা সবচেয়ে বেশি প্রয়োজন কার? যদি এজ এ দল হিসাবে আমরা মনে করি সবচেয়ে বেশি দরকার বাংলাদেশ নাগরিক পার্টির। কারণ তো জুলাই এই যে গণ অভ্যুত্থানের এটাকে আইনগত একটা ভিত্তি দরকার। কারণ যারা এখানে সক্রিয় অংশগ্রহণ করেছে, তাদের আগামী দিনে একটা সেফটি পয়েন্ট দরকার। তো এখন যে কথা নাহিদ ইসলাম, বিএনপি তো বলছে যে বিএনপিও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, আমরা তো চাই, না আমরা তো চাই, কিন্তু নাহিদ ইসলাম যে কথাটি বলেছে, এটা তার আগের বক্তব্যের সাথে আপনি যদি এখানে একটু কম্পেয়ার করেন, এর মধ্যে কোনো সামঞ্জস্য পাবেন না। বরং তারা বারবার বলছে যে জুলাই এই যে সনদ না হলে তারা কোনো নির্বাচন কোনো কিছু হতে দেবে না, এটা তো বারবার বলে আসছে। এটা তো তারা ধারাবাহিকভাবে বলে আসছে না? তাহলে আজকের বক্তব্যের সাথে আপনি কোনো মিল দেখছেন? মিল নাই। সুতরাং তারা এক এক সময় এখনো তো তিনি একই কথাই বলছেন। তিনি বলেছেন যে মৌলিক সংস্কার যদি না হয় এবং পিআর পদ্ধতিতে যদি উচ্চ কক্ষের নির্বাচন না হয়, তাহলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না। এখন আপনি বলেন যে ঐক্যমত আপনি কি বোঝেন? এখন যেই আলোচনার ঐক্যমতের শুরু হয়েছে, যে আলোচনা শুরু হয়েছে, এটা যদি রাজনৈতিক দলগুলির মতামত প্রয়োজন না হতো, তাহলে তো আপনার অর্ডিন্যান্স দিয়ে দিলে হতো যে আমরা এই যে ঐক্যমত কমিশন আমরা এটা চাই, এটা আপনারা বাস্তবায়ন করেন।
তাহলে তো কোনো আলোচনা দরকার ছিল না। আপনি যদি অধিকাংশ দলের মতামতকে গুরুত্ব দিয়ে যদি আগামী দিনে বাংলাদেশ গড়তে চান, তাহলে তো আলোচনা আপনাকে করতে হবে এবং যারা সংখ্যাগরিষ্ঠ দল যেটা চায় সেটাকে মেনে নিতে হবে। এবং আমি এখন মনে করি, অনেকে বলে যে এই ঐক্যমত অনেকটা ব্যর্থ হচ্ছে বা হচ্ছে না এরকম, আমি তো মনে করি সবচেয়ে সফল। আপনি যে কোনো সংখ্যাগরিষ্ঠ ইতে দেখেন, আপনার আজকে না অনেকগুলি বিষয় আপনাকে ঐক্যমত হয়ে গেছে। আমি মনে করি এটা বাংলাদেশের মৌলিক রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে ফিরে আসবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে জনাব ABM মোশাররফ হোসেন আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং এই যে নির্বাচন নিয়ে এই তারিখ দেওয়া এবং না দেওয়া নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সেটি নিয়ে কথা বলছিলেন। না, আমি যে কথাটা বলছিলাম যে এইটা জনগণের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে। এখন উচিত ছিল যে প্রাইম মিনিস্টার প্রেস উইংস থেকে এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য দেওয়া, তারা কি আলোচনাটা হয়েছিল সেটা আমরা পাইনি। সুতরাং আমরা ধরে নেই যে মোস্তফা জামাল হায়দার বা ববি হাজার যেটা বলেছে সেটাই হয়তো সঠিক। এখন ভবিষ্যতে প্রমাণিত হবে যে এই কথা কতটুকু কার্যকরী হয় সেটার উপর। এখন আপনি যে কথা বলছেন সংস্কার আপনি দেখেন, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যে সংস্কারের যে প্রায় 14টা বিষয় ঐক্যমত হয়েছে, আমি মনে করি এটা বিশাল অর্জন। এই যে ধরেন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট মেনে নেওয়া, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য করা, আপনার এই যে একটা আপার হাউস তৈরি করা, আর্টিকেল 70 সংশোধন করা, তারপর আপনার এই প্রধান বিচারপতি নিয়োগ, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ, এইটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা বিরাট অর্জন, যেগুলি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ এবং একটা সুস্থ সমাজ ব্যবস্থা। বিএনপি মনে করে যে যথেষ্ট সংস্কার হয়েছে। এখন আপনি একদিনে তো আপনি রাতারাতি আপনি পারবেন না। আমি তো একটা কথা বললাম না, 100-র মধ্যে 100 যদি আপনি মেনে নেন তাহলে তো বাকশাল, শেখ হাসিনার মতো শাসন। আপনার গণতন্ত্রে তো মত থাকবে, দ্বিমত থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে, এর মধ্যে থেকে আপনি যেটা সবার ঐক্যমত হবে সেইটাই তো হলো গণতন্ত্রের মূল সৌন্দর্য। কিন্তু এখন যেভাবে আমরা শুনি যে রাজনৈতিক দলগুলি কি মতামত দেয় বা না দেয় এটা কোনো বিবেচ্য বিষয় নয়, আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দেবো, এটাও দেখলাম ঐক্যমত কমিশন বলছে যে আমরা অলরেডি এটা ডিক্লেয়ার করে দেবো। তাহলে তো এই আলোচনার কোনো প্রয়োজন ছিল না। আর গণতন্ত্রতে দ্বিমত থাকবেই, এটাকে আপনাকে মেনে নিয়ে আগাতে হবে। তবে আমি মনে করি এখন পর্যন্ত ঐক্যমত সরকারের যে ঐক্যমত কমিশনের যেই আলোচনাটা হয়েছে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এটা একটা চমৎকার একটি কাজ হয়েছে। ধীরে ধীরে আমরা করব। এবং আরেকটি জিনিস আপনি করতে পারে আমার মনে হয় ঐক্যমত সরকার, যে এখানে তো রাজনৈতিক দলগুলি আলোচনা করে, আপনি যে বিষয়গুলি ঐক্যমত হচ্ছে সেগুলি বাস্তবায়ন হবে। আর যেগুলি মনে করেন এক একটা দল মনে করে যে আমার এটা চাই, আমি সে আগামী নির্বাচন ম্যানিফেস্টোতে দিয়ে দেব, যে জনগণ তাদেরকে যাকে নির্বাচন করবে তারা সেটা বাস্তবায়ন করবে। বক্তব্য পরিষ্কার, জি, এই বিষয়ে বিএনপির বক্তব্য পরিষ্কার। এটা তো সবচেয়ে বড়, কারণ গণরায়টা নিয়ে আপনি কর্মসূচি বাস্তবায়ন করেন। যদি আজকে কেউ যদি মনে করে, এনসিপি যদি মনে করে বা জামাত ইসলামী যদি মনে করে আমরা পিআর পদ্ধতিতে বাস্তবায়ন করব, তারা নির্বাচন ম্যানিফেস্টোতে দেখ, যদি জনগণ তাদের পক্ষে রায় দেয় তারা ক্ষমতায় গিয়ে তারা বাস্তবায়ন করবে। এটা তো সহজ সিস্টেম। কিন্তু আপনাদের নিজের উদ্যোগে যদি কাউকে সহজ, আবার সেই একই জিনিস এখন জামাত আর এনসিপির জন্য কঠিন হয়ে যাচ্ছে। সেটাই হয়তো এখানে জামাত বা এনসিপির কেউ থাকলে তাদের সাথে কথা বলা যেত। এখন আরেকটি প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যে আজকে একটি খবর এসেছে যে 1 বছরে বিএনপির আয় বেড়েছে 14 গুণ। আয়ের উৎস হিসেবে যেগুলো উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যক্তি প্রতিষ্ঠানের অনুদান, ব্যাংক থেকে অর্জিত সুদ। আমার প্রশ্ন হচ্ছে যে 1 বছরে যদি প্রদর্শিত আয় 14 গুণ বেড়ে থাকে, অপ্রদর্শিত আয় কত গুণ বেড়েছে? না, অপ্রদর্শিত আয়ের তো এখানে কোনো সুযোগ নেই। এখানে প্রতি বছর আপনি নির্বাচন কমিশনে আপনার আয় ব্যয়ের হিসাব আমাদের দিতে হয়। এখন আপনি বলেন 1 বছর এটা বাড়লো কেন? দেখেন, আগে আমাদের প্রতিনিয়ত আমাদের যারা আসামি ছিল জেলখানায়, মামলার খরচ দিতে হতো, আসামিদেরকে সেখানে যারা জেলে ছিল যে সকল আমাদের নেতৃবৃন্দ তাদেরকে খোঁজখবর নিতে হতো, এমনকি অনেক ফ্যামিলিকেও আমাদের সহযোগিতা করতে হতো। আর অনেক নেতৃবৃন্দ ছিল একটা ফুল আন্ডারগ্রাউন্ডে, আপনি জানেন যে পালিয়ে থাকতো। সুতরাং সবাই তো ঠিকভাবে চাঁদাও শোধ করতে পারে নাই, অথবা অনুদান যারা দেয় তারাও ঠিকভাবে দিতে পারে নাই। সরকারের ব্যাপক নজরদারি, শেখ হাসিনা গভর্নমেন্টের ব্যাপক নজরদারির কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও দলকে সহযোগিতা করতে পারেনি। এখন একটা অনুকূল পরিবেশ এসেছে, সুতরাং আমাদের বকেয়া যেটা সেটা এখন আদায় হচ্ছে। নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত হয়ে সেখানে তার যে চাঁদাটা, সেই চাঁদাটা আওয়ামী লীগের পতনের সাথে সাথে অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে। অবশ্যই সেটা, যেন আমি আগে সব ডেইলি আমরা কোর্টে বারান্দা গিয়ে দাঁড়িয়ে থাকতো হতো, আমার তো এখন যেতে হচ্ছে না। অনেক মামলা উড্ড হয়ে গেছে।
আর কিছু কিছু মামলা চার্জশিটে ফাইনাল হয়ে গেছে। সেই সাথে মানে আয়ও তো বেড়েছে নিশ্চয়ই, নাহলে চাঁদা আপনি দেখতে হবে যে আমার খরচটা কিন্তু কমে গেছে। আজকে প্রতিদিন যদি আমি যদি 10টা মামলা হয়, উকিলকে যদি আমি 200 টাকা করে দিলেও তো আমাকে 2000 টাকা দিতে হতো, এখন তো আমার দিতে হচ্ছে না। তো সুতরাং আপনি এই সুবিধাটা তো আমাদের মধ্যে এখন হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং সামগ্রিক বিবেচনা করলে এই অনুকূল পরিবেশে আমাদের যারা, এবং আমাদের আপনি জানেন যে বিএনপির, আমি আপনাকে একেবারে হিসাব করে দেখাতে পারবো, আমাদের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় মানে চেয়ারপারসন পর্যন্ত যদি আমরা সবাই চাঁদা দেয়, বিএনপির প্রতি মাসে 7.5 কোটি টাকা ওঠার কথা। জি, জনাব এবিএম মোশাররফ হোসেন, এই চাঁদাটা দেওয়ার জন্যই কি ওনারা ওই যে বিভিন্ন জায়গায় বাস কাউন্টার থেকে শুরু করে সব জায়গায় যে বিএনপির চাঁদাবাজির খবর এখন গণমাধ্যমে আসছে, সেটা কি এইখানকার চাঁদা নিয়ে ওখানে দেওয়া হচ্ছে? এইটা আমি মনে করি বিএনপির বিরুদ্ধে এটা সম্পূর্ণ একটি এমন একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে। এখন বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, আপনি দেখেন এই আপনারা তো প্রায় 7000, হ্যাঁ আমরা এখন আপনি বহিষ্কার, এটা তো আমি তো বানানো ন্যারেটিভ হয় তাহলে তো নেতাকর্মীদেরকে না এইটা আপনি দেখেন, এইটা অনেক ক্ষেত্রে অনেক সময় দেখি পরিস্থিতির আলোকে আমরা, যাতে বিএনপি মানুষ মনে করে যে বিএনপি যে কোনো অভিযোগ যখন উত্থাপিত হয়, হ্যাঁ পরে অনেকে যদি আপনি মনে করেন এটাকে রিভিউ করার সুযোগ আছে। আমি আজকেও দেখলাম যে অনেকে রিভিউ করার জন্য আবেদন করেছে, একটা আপনাদের পত্রিকায় নিউজ করলাম, প্রায় 2000-এর উপরে লোক আবেদন করেছে রিভিউ করার জন্য যে আমার এই শাস্তিকে আপনারা বিবেচনা করেন। এখন হলো একটা পত্রিকা যখন আসে, আমরা বিএনপির যে একটা স্ট্র্যাটেজি, যে আমরা তাৎক্ষণিকভাবে এটার বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি, তাকে বহিষ্কার বলেন, পদ স্থগিত বলেন, অথবা তার কমিটি ভেঙে দাও বলেন, এটা করি। পরবর্তীতে এটা রিভিউ, কারণ আমরা জন আকাঙ্ক্ষাটাকে আমরা ধারণ করতে চাই যে বিএনপি যে এই সকল সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই মেসেজটা আমরা সর্বত্র দিতে চাই। জি, আজকে মনে হয় বিএনপির জন্য একটি স্বস্তির দিন ছিল, কেননা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চাঁদাবাজির খবরটি বড় করে এসেছে এবং তারাও আপনাদের পদাঙ্ক অনুসরণ করে বহিষ্কার করেছে, এবং শুধু বহিষ্কারই করেনি, তারা আবার বলেছে যে কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সব কমিটি স্থগিত। এবং আমি ফেসবুকে দেখছিলাম যে এতদিন একটি স্লোগান ছিল যে চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এটি এনসিপি বলছিল এতদিন। আজ ফেসবুকে দেখলাম চাঁদা তোলে গুলশানে, ভাগ যায় রূপায়ণে, এ ধরনের একটি স্লোগান আপনাদের দলের পক্ষ থেকে ফেসবুকে এসেছে। এই কথাগুলির খুব একটা গুরুত্ব আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনি দেখবেন রাজনৈতিক দলগুলির ভূমিকা, এই যেমন বিএনপি, এটি তো স্বস্তির দিন, কারণ সব সময় চাঁদাবাজির জন্য বিএনপি আমি তো বলছি শুনেন, বিএনপি বাংলাদেশের আমি একটু আপনাকে বলি, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে যাকে জিজ্ঞেস করেন, আপনাকেও যদি জিজ্ঞেস করি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দলকে, আপনি বলবেন বিএনপি। সুতরাং বিএনপি আনাচে কানাচে নানা ধরনের নেতাকর্মী থাকতে পারে, কিন্তু আপনি দেখবেন তাদের বিষয় বিএনপির সিদ্ধান্তটা কি, অ্যাকশনটা কি, সেইটাকে আপনি মূল্যায়ন করা উচিত। বরং আমি তো ভেবেছিলাম আপনি বলবেন যে বিএনপি এই সকল যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, যার জন্য বিএনপিকে আমরা অভিনন্দন জানাই, কিন্তু এটা তো আমরা পাচ্ছি না কোথাও। আপনি দেখবেন বিএনপির, আমি এখানে ফয়েজ সাহেব আছে মিডিয়াতে কাজ করে, খুব সম্ভবত এই কারণে যে তারপরেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না, এটা হলো আমাদের আপনি পৃথিবীতে বরং বলা হচ্ছে যে আগে যেখানে 500 টাকা চাঁদা দেওয়া হতো এখন সেখানে 2-3 হাজার চাঁদা দিতে হচ্ছে। না, চাঁদার রেট বেড়ে গেছে। এটা একটা গণভাবে যদি আপনি বলেন, এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। বরং আপনি মনে করেন যে এটা খুব পরিকল্পিত বিএনপির বিরুদ্ধে, কোন মহল বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে, কিন্তু তার বাস্তবতা কতটুকু আছে আমি একটা উদাহরণ দিই, এখানে ফয়েজ সাহেব আছে, আমরা দেখেছিলাম বিএনপির এক সাবেক মন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, এটা কতটুকু অপরাধের সেটা মূল্যায়নের বিষয় পড়ে, যে যদি কোনো সংবাদপত্র বিএনপির বিরুদ্ধে নিউজ করে এটা পুড়িয়ে দেবো। ফয়েজ সাহেবের মনে আছে মনে হয়, তাৎক্ষণিক মন্ত্রী সে ছিল, বিএনপির বড় নেতা, তাৎক্ষণিক তার সকল পদ কেড়ে নেওয়া হয়েছে, তার সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এর চেয়ে অ্যাকশন আপনি আর কি দেখতে চান? আপনি অনেক বড় বড় নেতা আমাদের দেখবেন আপনার, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে, সবার হয়তো পদ নাই অথবা কমিটি ভেঙে দেওয়া হয়েছে, এমনকি আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছি এদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা করুন। এর চেয়ে একটা বিএনপি, এর চেয়ে একটা রাজনৈতিক দল আর কি করতে পারে? জি না, এই বিষয়ে আমি একমত যে বিএনপি ব্যবস্থা গ্রহণ করছে, শুরু থেকে আমরা দেখছি যে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু এটিও ঠিক যে তারপরও চাঁদাবাজির খবর নিয়মিত পত্রপত্রিকায় আসছে এবং সেখানে নামধাম উল্লেখ করেই আসছে। এখন আপনাকে একটা বলি, আপনি যেমন এই যে মিটফোর্ডের একটি ঘটনা, এবং আপনারা দেখেন পুলিশ বলছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা একটা ব্যক্তিগত বিষয়, নিজেদের ব্যবসার ভাগাভাগি। এখন কেউ বিএনপিকে সমর্থন করতে পারে, কেউ বিএনপির রাজনীতি করতে পারে, এর অর্থ কি এই দায় দায়িত্ব বিএনপির? এটা বরং বিএনপি যখন শুনেছে যে কার দায় দায়িত্ব, এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার,
পার্সোনাল ব্যাপারটাকে আমি রাজনৈতিক মোড়কে আপনি আবৃত করে বলবেন এটা বিএনপি করেছে। চাঁদাবাজি, ক্ষমতার দখল নিয়ে দ্বন্দ্ব, সেটিকে আসলে ব্যক্তিগত পর্যায়ে বলা যায়? ব্যক্তিগত সেটির দায় কি রাজনৈতিক দলের নিতে হবে না? রাজনৈতিক দল তখন নেবে যদি আপনি মনে করেন এইটাকে রাজনৈতিক দল কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তখন বলবেন সে এইটাকে স্বীকৃতি দিয়েছে, অত পৃষ্ঠপোষকতা করেছে। যদি সে তার বিরুদ্ধে যদি কঠিন ব্যবস্থা গ্রহণ করে, তাইলে আপনি সে রাজনৈতিক কোনো দায় দায়িত্ব থাকতে পারে না। সহজ, আমরা বারবার বলছি। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য যদি আপনি দেখেন, যে উনি একটা কথা প্রায় বলে যে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে পাশে রাখুন। জনগণ আছে বলেই আপনি নেতা, জনগণ যদি আপনার পাশ থেকে সরে যায় আপনাকে কেউ হিসাবের মধ্যে আনবেন। জি, আপনার কাছে আবারও ফিরে আসবো। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যেতে চাই। বলছিলাম যে 23 জুলাই আপনি যে বৈঠকে গিয়েছিলেন, তারপরে আপনি বলেছেন যে দেশে সংকট দেখা দিলে কেবল রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়, পরে আর তাদের পরামর্শ মানা হয় না, এমন হলে ভবিষ্যতে আমরা এই ডাকে সাড়া দেব না। কেন বলেছেন এই কথা? কোন পরামর্শ দিয়েছিলেন যেটি মানা হয়নি? হ্যাঁ, এই কথা বলেছি এবং খুব কি বলবো, কঠিনভাবে বলেছি। তার কারণ আমি আপনাকে ছোট্ট করে বলি যে একেবারেই ওনার আমন্ত্রণে তো আমরা 12ই আগস্ট গেলাম। তারপরে এ পর্যন্ত যতবার উনি ডেকেছেন আমরা কিন্তু গিয়েছি, কিন্তু প্রতিবারই কোনো একটা সংকট হয়েছে, সেইটাকে জন্যেই মানে ওই ধরনের ইস্যুভিত্তিক আলোচনা তারা করেছেন। কিন্তু যে একটা সরকার তার চালানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে পরামর্শ নিয়ে করা এই পর্যন্ত তারা কিছুই করে নাই। বরঞ্চ আমি যেটা কোট করি, অতীতেও করেছি, খালি বোঝার জন্য বলি যে 12ই আগস্ট আমরা যখন প্রথম গেলাম তখন ইস্যু ছিল কি, আমি আর ওই কথা নিয়ে আর বলতে চাই না, কিন্তু দুটা কথা বলেছিলাম। তার মধ্যে একটা কথাই খালি বলে শেষ করি, দুইটার দিকে সময়ের জন্য যাই না। তো ওনাকে বলেছিলাম যে দেখেন, আপনি যখন দায়িত্বটা নিয়েছেন এমন কিছু করা আপনি বা আপনার অন্য জায়গা থেকে করা ঠিক হবে না যাতে মানুষ এই সরকার সম্পর্কে ভুল মেসেজ যায়, এটা একটা। আরেকটা বলেছিলাম, এবার কিন্তু গোষ্ঠী কোনো, এইবারের গণঅভ্যুত্থানে কোনো গোষ্ঠী বা দল জয়ী হয় নাই, তো অনেক জায়গায় আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে। তার দ্রুততার সাথে একটা নীতিমালা তৈরি করেন, দক্ষ এবং নিরপেক্ষ ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া যায় এই কাজ করেন। ঠিক এই আলোচনা যখন করলাম, জনৈক উপদেষ্টা তিনি কথাটাকে টেনে নিয়ে গেলেন, নিয়ে বলেন হ্যাঁ প্রিন্স ভাই আপনারা তো অনেক লেখাপড়া করেন বামপন্থীরা, এই বলে আপনারা কি পারবেন যে এই সরকারের 30 দিন 60 দিন 90 দিনে কি করেন এই ধরনের বলতে? তার মানে যে আপনারা কি শুনতে চান, তাহলে আমাদেরকে ডেকেন, আমরা চেষ্টা করব। বলেন যে সেপ্টেম্বর থেকে আপনাদের সাথে এটা নিয়ে সংলাপ শুরু হবে। আমি গত বছরের কথা বলছি, আজ পর্যন্ত এই সেপ্টেম্বরের দেখা মিলল না, আর 1 আগস্ট আসতে গেছে। সেপ্টেম্বর, হ্যাঁ না না, আমি গত বছর 2024-এর কথা বলছি। এবং একটিবারের জন্য কোনো এজেন্ডা ছাড়া কোন সালের সেপ্টেম্বর সেটি হয়তো বলে দেননি, আমি হতে পারে এই বছর। এবার বলি, আমি ওটা নাই, এবার আমি খালি আপনাকে সিম্পল জিজ্ঞেস করি, আমি জানাই, কারণ এটা যেহেতু ট্রান্সপারেন্ট। এবং আমি কিন্তু এই কথাটাও বলেছি যে ওনার সাথে যখন আলোচনা হয়, বাইরে এসে যখন বলি এটা যাতে ভুল বোঝাবুঝি না থাকে, প্রয়োজনে অন ইয়ার করুক সবাইকে ডেকে, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। যে এইবার আমি আপনাকে সিম্পল উদাহরণ দিই, আমি কিন্তু দোষগুণের জন্য না, আমি রিয়েলিটি তুলে ধরছি। আমাদেরকে বলা হলো আগের দিন সকালবেলায় 3টার সময় এরকম যাবেন। এখন যাওয়ার ব্যাপারে আগে কিন্তু আমাদের একটা ডিসিশন ছিল, সেটা যিনি আমাকে ফোন করেছেন বলেছিলাম যে এরকম ডাকলে যে যাই মানুষ, ওই যে আপনি যেমন জিজ্ঞেস করলেন মানুষ ভুল বোঝে, তা আমাকে জানতে হবে স্পেসিফিক এজেন্ডাকে, এজেন্ডা ছাড়া আমরা যাবো কিনা, আমাদের বাম জোটে কথা বলতে, আমাদের দলের বাইরে জোট আছে। তখন বললেন না, এই যে বর্তমান পরিস্থিতিতে করণীয় এটা নিয়ে কথা বলতে চাই। তা আমরা ভাবলাম যে এটা একটা জরুরি। যাওয়ার পরে কি বললো যে উনি তো আসেন, উনি বলতে পারবেন। আসলে 3টা থেকে শুরু হলো, 3:15 বলা হলো 4টার সময় স্যারের প্রোগ্রাম আছে 45 মিনিট সময়, এর মধ্যে দেখেন সবাই 2 মিনিট করে কথা বলবেন। এবার আপনি আমাকে বলেন 2 মিনিট আপনি কি বলবেন? যদিও আমি বলার সময় বলেছি যে আমি 3 মিনিট বলবো, সম্ভবত 4.5 মিনিট বলেছিলাম, যার জন্য আমি একটু দ্রুত বলি বোধ হয় অনেক পয়েন্ট বলতে পেরেছি। তো এখন এই কারণে বলেছি। এবং আমরা কিন্তু, আমি যে বললাম উনি যেটা বলেছে, অন্তত পক্ষে আমি অন্য আলোচনায় যাচ্ছি না, অনেকগুলো পয়েন্টের মধ্যে যদি উনি, ওনাকে এবারও আমরা বলেছি দল নিরপেক্ষ থাকা উচিত, কোনো দলের প্রতি আপনার এটা থাকা উচিত না। আমরা এটা বলেছি আপনি যদি সুশাসন না দিতে পারেন, আপনি সবাই মিলে, তাহলে কিন্তু মানুষ এই কথাই বলবে যে আগেরটা হয়তো ভালো ছিল, যেটা সবচেয়ে ক্ষতিকর হবে। তারপরে দ্রুত নির্বাচনের তারিখ, কারণ অনেক কিছু পারা যাচ্ছে না, এটা বলেন। তার ন্যূনতম যদি আমরা পজিটিভ কিছু না দেখি, তাহলে তো আমি যে কথা বলেছি সেইটাই কিন্তু আমাদেরকে করতে হবে। কারণ আমরা বিশেষ করে কমিউনিস্ট পার্টি এ ধরনের আমন্ত্রণ জানার উপর আমরা দলের সাথে কথা বলি, শুধু দলও না, আমাদের একটা জোট আছে, তার সাথে কথা বলেই কিন্তু যাই। কিন্তু আমি প্রত্যাশা করি, যেহেতু এখন একটা আমরা নির্বাচনের দিকে যাব, অন্তত পক্ষে যা আমরা বডি ল্যাঙ্গুয়েজে মনে করছি, আমি এ ব্যাপারে কোনো সন্দেহ রাখতে চাই না।
আশা করি যে দ্রুততম সময় যাবে। এবং যে আলোচনাগুলো হচ্ছে, আমি প্রসঙ্গক্রমে আপনার ওই কথার বাইরে আমি এটা একটু বলে যাচ্ছি বাড়তি, যে দেখুন ওনারা যেটা বলেছিলেন যে কি বলে ওই বিচার দৃশ্যমান, বিচার মানে দৃশ্যমান, অলরেডি দৃশ্যমান হচ্ছে। আমি বিচার নিয়ে কথা বললাম না। 2 সংস্কার, আপনি হয়তো আজকের এজেন্ডা না, কিন্তু আমি মনে করি যে যতটুকু আলোচনা হয়েছে মোটেই কম হয় নাই। কারণ আপনি তো এখানে তো একদল, বাকশালের অন্য দিক বাদ দেন, সব এক কাঠামোর মধ্যে তো আপনি করবেন না, এটা তো অসম্ভব ব্যাপার। ধরেন আমরা ক্ষমতায় গেলে এক ধরনের রাষ্ট্রীয় মূলনীতি নীতিমালা করব, উনি ক্ষমতায় গেলে আর এক রকম করবে, আপনি ধরেন আরেকটা দল করে এক রকম করবে। তাই এই আদর্শের মিল তো হবে না। আমরা কোনটা করব? যে অন্ততপক্ষে কতকগুলো জিনিস যেটা অন্ততপক্ষে আমাদের গণতন্ত্রের পথে চলার জন্য ঐক্যমত্য হয়। এবং এ পর্যন্ত যতটুকু হয়েছে আমার বিবেচনায় একেবারে কম হয়নি। আমরা যার জন্যই বারবার বলছি যে জোর করে কোনো ঐক্যমত্য চেষ্টা করাটা যথাযথ হবে না। এবং এইটাও আমরা কোট করেছি কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টাকে। জনাব প্রিন্স, আপনার বক্তব্যে আবার যদি ফিরে যাই, জি, একটু please। আগে যেটি বলেছেন যে সবাইকে 2 মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং প্রায় প্রায় রাজনৈতিক দলগুলোকে ডাকা হয় কিন্তু পরে আর তাদের পরামর্শ মানা হয় না, যে ধরনের অভিযোগ আপনি করেছেন। আমি যদি খুব স্পেসিফিক আপনাকে একটি প্রশ্ন করি এবং আপনিও যদি আমাকে স্পেসিফিক উত্তর দেন, সেটি হচ্ছে যে এই যে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হয় কিন্তু তাদের পরামর্শ মানা হয় না, এটা কি সব রাজনৈতিক দলের বেলায় একই, নাকি কিছু কিছু রাজনৈতিক দলের বেলায় ওনারা বেশি গুরুত্ব দেন, কোন কোন রাজনৈতিক দলের বেলায় কম গুরুত্ব দেন? আমি একটু পরিষ্কার করে বলি, তাসনিম খলিল তিনি সাংবাদিক সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ইন্টারিম সরকার ভার্চুয়ালি জামাত সরকার, এবং অনেকেই বলার চেষ্টা করছেন যে এই সরকার আসলে জামাতের প্রভাব অনেক বেশি বা দক্ষিণ পন্থার দিকে অনেক বেশি ঝুঁকে পড়ছেন। আপনাদের যেই অভিজ্ঞতা সরকারের সাথে আলোচনার এবং বসার, সেখানে কি আপনারাও কি একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন? না, আমরা তো দেখছি যে, আমি বলছি যে ধরেন ওই মিটিংয়ে তো না বাইরের থেকে যেটা বোঝা যায় যে বিশেষ করে এই যে নতুন একটা পার্টি, অনেকগুলো পার্টি, এই সময় তো প্রায় 3 ডজনের উপরে পার্টি, 3 বা 4 ডজনের উপরে, যে পার্টিটার নাম ডাক আসছে মিডিয়ায়, গাড়ি নিয়ে ঘুরছে, দেখছেন যে মনে হয় যে তিনি, আমরা কিন্তু ওনাকে সামনেও বলেছি যে এটা মানুষের কাছে প্রতিভাত হচ্ছে যে আপনি তাদেরকে নালিশ করছেন এবং এটা আপনারই দল, এই শব্দও বলা হয়েছে, তাকে দিচ্ছে। এবং আরেকটি দলের যে নাম বললেন, হ্যাঁ এরকমই তো দেখা যায় যে অনেক সময় তাদেরই কি গুরুত্ব দিচ্ছে। এমনকি এবারও আলোচনা উঠেছে, দেখবেন যে প্রথম দিকে ডেকে, এবং এইটাই একজন উপদেষ্টা বলেন, এই কথা কিন্তু ওনার সামনে বলেছি বলে বলছি, আরেকজন উপদেষ্টা তিনি বললেন বড় দলগুলোকে ডেকেছি। ওই যে 4টা দলের মধ্যে কথা হলো, তার মধ্যে তো একটা দলের নিবন্ধন নাই, কি করে বড় দল হলো আমরাও তা বলতে পারি না। এবং এটা অন্যরাও বলেছে, আমি অবশ্য বড় দল ছোট নিয়ে কথা বলার মানুষ না, আমরা ওইটা বলিনি, আমাদের মধ্যে অনেকেই কথা বলেছে। এবং দৃশ্যত উনি কি প্রশ্রয় দেন কি দেন না এটা উনি বলতে পারবেন, কিন্তু মানুষের মধ্যে আপনি যে কথা বললেন, যে সাংবাদিক ভাইয়ের উদাহরণ দিয়ে বলেন, মানুষের মধ্যে কিন্তু এই পারসেপশনই হচ্ছে এই সরকার প্রধানত ওই যে নতুন যে সংগঠন, এটা তারই দল, এবং তিনি অন্য দলের থেকে বেশি করে যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে যে দলটি ছিল না তাকেই বেশি প্রশ্রয় দিচ্ছেন। এইটাই কিন্তু প্রতিভাত মানুষের কাছে হচ্ছে। আমাদেরও অ্যাজাম্পশন, অনেক কিছু কথাবার্তা বা তাদের সাথে যোগাযোগ, তাদের অনেক কথাকে গুরুত্ব দেয়া বলে এটা মনে হয়। কিন্তু আমরা যার জন্য যখন প্রত্যাশার কথা বলি তো ইন্টারিম সরকার, আমরা তো সব তো প্রত্যাশা করি না। উনি জনগণের হাতে ক্ষমতা তুলে দিক, জনগণই ডিসাইড করবে। জি, জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে আসতে চাই। প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই বিষয়ে আবার ফেরত যেতে চাই, যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি রফিকুল ইসলাম খান জনাব, তিনি বলেছেন যে এরকম কোনো কথা উপদেষ্টা বলেননি। আমার জানা মতে তিনি তো সেই বৈঠকে ছিলেন না, তিনি কি ছিলেন? না তো। তাহলে উনি কিভাবে জানলেন যে এই প্রসঙ্গে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এই বিষয়ে কোনো কথা বলেননি? দেখুন, প্রথম কথা হচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল কি বলেছেন এর পুরোটা আমি জানি না, বাট আপনি যেটুকু বলেছেন ততটুকু আমি আপনার স্টুডিওতে ঢোকার আগে আমি এতটুকু দেখেছি। একই বক্তব্য যদি আমি প্রিন্স ভাইয়ের ক্ষেত্রে বলি, প্রিন্স ভাইও তাই বলেছেন। আমার ধারণা জামাতের সেক্রেটারি জেনারেল ওনাদের সঙ্গে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের কথা বলেছেন, প্রিন্স ভাই ওনার সঙ্গে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের কথা বলেছেন, এর বাইরে কিছু মানে। কিন্তু ওনাদের মিটিংয়ে এই কথা বলেননি, তার মানে তো এই নয় যে পরের মিটিংয়ে তিনি এই বিষয়ে আমি কথা তো বলতে বললাম পারেন তো, না। আমি ওনার বিষয়ে উনি কি বলেছেন, জি। ওনার মিটিংয়ের কথা বলেছেন না অন্য মিটিংয়ের রেফারেন্স দিয়েছেন এটা আমার জানা নেই। তো আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন যে জনাব নাহিদ ইসলাম কিছু ইস্যু তুলেছেন, এই পার্টিকুলার ইস্যু, যেমন মৌলিক সংস্কার, উচ্চ কক্ষে পিয়ার হাউস, আপার হাউসে পিয়ার এবং আরো কিছু বিষয়, এগুলি না হলে দেখুন জাতীয় ঐক্যমত্য কমিশনে। আমি যদি এই প্রসঙ্গে যাওয়ার আগে দুঃখিত, আমি যদি এই
প্রসঙ্গে আপনাকে যেটি জিজ্ঞেস করতে চাই সেটি একটু জিজ্ঞেস করে তারপরে আমি সংস্কার প্রসঙ্গে আসছি। সেটি হচ্ছে যে গতকাল যখন তাহলে জনাব মোস্তফা জামাল হায়দার বললেন বা অন্যান্য রাজনীতিবিদরা বললেন এই বক্তব্য যে প্রধান উপদেষ্টা এটি বলেছেন আগামী কয়েকদিনের ভেতর নির্বাচনের একটি ডেট আসতে পারে, তখন কেন প্রেস উইংয়ের পক্ষ থেকে এটা পরিষ্কার করা হলো না যে আসলে প্রধান উপদেষ্টা এরকম কোনো বক্তব্য দেননি বা এই ধরনের কোনো আপনারা পরিষ্কার করলেন না কেন বিষয়টা? দেখুন, পলিটিক্যাল পার্টির লিডাররা অনেক বক্তব্য বিবৃতি দেন, আমরা ওনাদের অনেক বক্তব্যই অনেক সময় পরিষ্কার করি না বা ওনাদের সব বক্তব্যের রিপ্লাই আমরা দিই না। তারপরেও আপনি যে বিষয়টা বলছেন একদম পার্টিকুলারলি সুনির্দিষ্ট একটি ইস্যু, সেটা হচ্ছে নির্বাচন। এই 3-4 দিন বা বলেছেন কি 4-5 দিন, আরেকজন বলেছেন কয়েকদিন, এটা বড় কোনো ইস্যু না। আমি আপনাকে এই দুজন পলিটিশিয়ান, ওনারা দুজনই সংসদে যাবেন, নির্বাচন করবেন, এই ধরনের মনোভাব পোষণ করেন। ওনাদের সামনে বলি যদি 2-3 সপ্তাহ সর্বোচ্চ ওনাদেরকে ধৈর্য ধরতে বলা হয়, তার মানে এটা মনে হয় কোনো আহামরি কোনো সমস্যা না। কিন্তু আমি আপনাকে আগেও যেটা বলেছি, প্রধান উপদেষ্টা হয়তো নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করবেন না, কিন্তু আপনারা এটা এটি ওনার কাজ অস্বীকার না। তো করেননি। তো আমি আপনাকে এই জায়গাটায় বলি পরিষ্কার করেননি যে বিষয়টা। আমি আপনাকে বললাম যে ওনাদের বক্তব্য পরিষ্কার অপরিষ্কারের বিষয় না, আমরা যতটুকু বক্তব্য জেনেছি ততটুকু বলেছি। এবং আমি আপনাকে আরো পরিষ্কার করছি যে এটা অনেক সময় আমাদের এখানে কথার কথা আমরা ওই যে ভাই আপনাকে 30 সেকেন্ড বলে 3 মিনিট বলে, প্রিন্স ভাই বলেছে ওনাকে 2 মিনিট সময় দিয়েছে, উনি 3.5 মিনিট 3.5 মিনিট বলেছেন বা 4 মিনিট বলেছেন, আমার হিসেবে উনি 5 মিনিট বলেছেন, হোয়াট এভার, সেটা এগুলি আহামরি বড় কোনো তফাৎ না, 2-4 দিনের জায়গায় 2 সপ্তাহ, এটা কোনো বিষয় না। আমি আপনাকে বলি যে রাজনৈতিক দলগুলির নিজ নিজ কিছু স্বার্থ, যেটা প্রিন্স ভাই বলছিলেন যে ইডিওলজিক্যাল জায়গা তো জামাতের সঙ্গে প্রিন্স ভাইয়ের পার্টির মিলে যাবে না। পিআর যদি সুনির্দিষ্টভাবে পিআরের জায়গায় যদি আসি, পিআর নিয়ে এই দেশে সবচেয়ে বড় পলিটিক্যাল ফোর্স হিসেবে যারা ক্যাম্পেইন করেছে সেটা ভাইয়ের পার্টি। সম্ভবত 2011-12 সালে আপনারা সেমিনার অনেক কিছু করেছিলেন, ইলেকশন কমিশনে ওনারা যতবার গিয়েছেন ততবার লিখিত দিয়েছেন পিআর। কিন্তু 5 আগস্ট পরবর্তী এক অন্য বাস্তবতা জাতির সামনে এসে দাঁড়িয়েছে। সেই বাস্তবতায় এই দেশের যারা পিআরের ক্যাম্পেইনে সবচেয়ে বেশি সোচ্চার ভূমিকা পালন করেছেন তারাই কিন্তু নির্বাচন সংস্কার কমিশনের দায়িত্ব পালন করেছেন, ওনারা এটা রিকমেন্ড করেননি। আচ্ছা, ভাই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে অলমোস্ট এভরিডে যতগুলি মিটিং হয় উনি উপস্থিত থাকেন। ওই মিটিংয়ে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করছিলেন যে এজেন্ডা কিনা, সংসদের নির্বাচনে অর্থাৎ সাধারণ নির্বাচনে পিআর জাতীয় ঐক্যমত্য কমিশনের এজেন্ডা নয়, তবে সম্ভবত আপার হাউসের যে আইডিয়া সেই আইডিয়া পিআর হিসেবে এজেন্ডাভুক্ত। ঠিক। এখন দেখুন, এই যে যতগুলি এজেন্ডা ঐক্যমত্য কমিশন নিয়ে বসেছে, আপনি যদি এখন পর্যন্ত শুধু কি কি অর্জিত হয়েছে তার লিস্ট দেখেন, সংবিধানের 70 অনুচ্ছেদ রাজনৈতিক দলগুলি ঐক্যমত হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির প্রধান কমিটিগুলিতে বিরোধী দল থেকে নির্বাচিত হবেন সেই বিষয়ে ঐক্যমত হয়েছে। নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ পদ্ধতি সম্পর্কে ঐক্যমত হয়েছে। রাষ্ট্রপতি যে ক্ষমা দেন সেই ক্ষমার বিষয়ে ঐক্যমত হয়েছে। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের বিষয়ে তারা ঐক্যমত হয়েছে। জরুরি অবস্থা জারির বিষয়ে বা ঘোষণার বিষয়ে ঐক্যমত হয়েছে। প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট, তারপরে আপনার এই যে সংবিধান সংশোধন, তারপরে নির্বাচন কমিশন গঠন, সর্বশেষ আজকে পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐক্যমত হয়েছে। এগুলি প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে ঐক্যমত হয়েছে। সুতরাং যদি আমি ট্রুলি বলি, আমি একজন গণতন্ত্রকামী মানুষ, যথেষ্ট আর অযথেষ্ট আমি বলবো না, গণতন্ত্রকামী মানুষ হিসেবে যদি আমি বলি, এই ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটা যে জায়গাটা হয়, আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে এটা একটা ঐতিহাসিক জায়গায় পরিণত হতে পারে। এটা বলছি এই কারণে যে আপনি এই জায়গায় বসে টেলিভিশনে লাইভ প্রচার করে রাজনৈতিক দলগুলির প্রকাশ্য ডিবেটের মধ্যে দিয়ে যেই বিষয়গুলি ইতিমধ্যে অর্জিত হয়েছে, এটা হিউজ। ফয়েজ আহমেদ, আপনি এখন কিন্তু স্পিন মাস্টারের মতো আমার প্রশ্ন থেকে দূরে সরে যাচ্ছেন। সুতরাং আমি আপনাকে বলছি, নাহিদ ইসলামের যে জায়গাটা বলছেন মৌলিক সংস্কারের বিষয়, মৌলিক সংস্কারের বিষয় নিয়েও কিন্তু আমাদেরকে বহু প্রশ্ন শুনতে হয়েছে। কোনটা বড় সংস্কার, যেটি মৌলিক সংস্কার সেটি বিএনপির কাছে মৌলিক সংস্কার হবে না। এই মৌলিক সংস্কার আমি মনে করি নাহিদ ইসলামের দল সহ সবগুলি দলের কাছে পরিষ্কার। যেই সমস্ত সংস্কারগুলি বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে করে ফেলা সম্ভব, যেই সমস্ত সংস্কারগুলি রাজনৈতিক দলের সঙ্গে পূর্বের বৈঠকে সম্ভব, সেগুলি বাদ দিয়ে এখন যে আলোচনাগুলি হচ্ছে, আগামীকাল আমরা আশা করছি যে এনসিপির কেউ আমাদের অনুষ্ঠানে থাকবেন এবং তার কাছে আমরা হয়তো নাহিদ ইসলামের এই বক্তব্যের ব্যাখ্যা আরো জানতে
জানতে চাইবো। আপাতত আমি যদি প্রেস উইং এর গতকালের যে সংবাদ বিজ্ঞপ্তি সেটিতে যাই, সেখানে আপনারা প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলেছেন যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। একটু যদি সুনির্দিষ্টভাবে বলেন কি ধরনের নির্বাচনের আয়োজন আপনারা করার চেষ্টা করছেন যেটি পতিত শক্তি ভণ্ডুল করার চেষ্টা করেছে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, 1 মিনিট সময় আছে, মানে আমরা তো তেমন কোনো নির্বাচনের আয়োজন এখনো দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সবাই আয়োজন কিন্তু নির্বাচনকে ঘিরে, অথচ আপনি নির্বাচনের আয়োজনটা দেখতে পাচ্ছেন না। এখানে দুজন মানুষ নির্বাচন করবে, তারা একজনও নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা আমাদের দেশের মানুষের যেই পলিটিক্যালি খুব সাউন্ড বা রাজনীতির প্রতি প্রচুর আগ্রহ, সেই জায়গা থেকে মানুষ মনে করে। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব গ্রহণের 4 মাস পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের যে টাইম ফ্রেম বলেছেন, এখন পর্যন্ত সেটা থেকে সরেনি। শুরুতে এটা নিয়ে অনেক কথা হলো, সবগুলি পলিটিক্যাল পার্টি কিন্তু এখন সেটাই দেখতে পাচ্ছেন। সেটা তো তখন অনেকে বিশ্বাস রাখতে পারে। সেটা থেকে সরেননি, কিন্তু এটা তো ব্যাপ্তিটা অনেক বড় ছিল। So, ডিসেম্বর থেকে জুন, আমি আপনাকে ফেব্রুয়ারি থেকে এপ্রিল। আমি আপনাকে বলছি পলিটিক্যাল পার্টিগুলি ওই জুন পর্যন্ত ওই জিনিসে বিশ্বাস রাখতে পারেনি অনেকে, মাঠে ময়দানে বয়ানে আমরা তো দেখেছি। সুতরাং আপনি দেখেন সেইখান থেকে উনি ডিসেম্বর থেকে জুন বলেছেন, তার মধ্যেই এক ধরনের আমরা ধারণা পাচ্ছি যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ সহ সকল বাহিনীকে ডেকে প্রধান উপদেষ্টা নিজে নির্দেশনা দিয়েছেন নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা বা প্রস্তুতি সম্পন্ন করার জন্য, সেটা ডিসেম্বরের মধ্যে। নির্বাচন কমিশন থেকে যেই বিষয়ক আইনগুলি সংশোধনের প্রয়োজন সেগুলি ইতিমধ্যে হয়ে গেছে। কোন আয়োজন ভণ্ডুল করার চেষ্টা করেছে পতিত শক্তি? দেখুন, সুনির্দিষ্টভাবে 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড। এখন কোন আয়োজন ভণ্ডুল করার চেষ্টা করছে? নির্বাচনকে কি আপনি শুধুমাত্র ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যালট বাক্স কেন্দ্রে পৌঁছানোকে যদি নির্বাচনের আয়োজন বলতে আপনি যেটা আপনার দেখতে চান, তাহলে মনে করবেন এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে আগুন দেয়নি, এখন পর্যন্ত কোনো ব্যালট বাক্স ভাঙেনি। কোনটা করেছে সেটা সার্বিকভাবে দেশ যখন সম্পূর্ণ নির্বাচনমুখী, দেশের সকল কর্মকাণ্ড যখন নির্বাচনমুখী আলাপ আলোচনায় ব্যস্ত, ঠিক সেই সময় আমি বলছি কোনো ঘটনা ঘটলে সেটার সুযোগ নিচ্ছে পতিত স্বৈরাচার, এবং কখনো কখনো ঘটনা ঘটিয়ে তার সুযোগ নিচ্ছে। সরকার মনে করছে, সরকারের কাছে গোয়েন্দা সংস্থার তথ্য হচ্ছে এই যত ধরনের ঘটনার সামনের দিনগুলি ঘটতে এরা দেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে যেতে চায়, দেশে এরকম পরিবেশ রাখতে চায় না যে আমাদের সকল প্রশাসন, সবগুলি রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে উঠুক। সেই জায়গায় তারা পরিষ্কার বাধা তৈরি করার চেষ্টা করছে। দ্যাটস ওয়াই যে আপনার ভবিষ্যতে যখন নির্বাচনের জন্য আরো পাকা হবে সময়টা, তখন এরা কিন্তু ওই পাকা দানে মই দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এটা সবাইকে মিলে প্রতিহত না করলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হতে পারে। আমি আমার প্রশ্নের উত্তর পাইনি, আর আমি এটিও জানতে পারলাম না যে জনাব মোস্তফা জামাল হায়দার গতকাল যেটি বলেছেন যে আগামী কয়েকদিনের ভিতর একটা তারিখ দিবেন, প্রধান উপদেষ্টা কি এই কথা ফর্মালি বা ইনফর্মালি বলেছেন কিনা, কারণ আপনারা সেটি স্বীকার করেননি। আমি আপনাকে বলেছি তো, আমি উত্তর দিয়েছি, ফর্মাল আলোচনা এবং ইনফর্মাল কিছু হয়েছে কিনা অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আগামীকাল আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।